বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হালত রানু মণ্ডলের মতো হয়ে গেছে। রানু মণ্ডল যেভাবে গান গেয়ে ভিক্ষা চাইতো, ঠিক এইভাবেই বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক দলগুলির কাছে ভিক্ষা চাইছে। সাংবাদিক প্রসূন গুপ্ত এই বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করেছে, যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে দেখাও। আর এই বিজেপির দালাল বিচারপতিকে সাংবাদিক প্রসূন গুপ্ত চ্যালেঞ্জ করেছে, যে চ্যালেঞ্জ করেছে গ্রহণ করার মতো ক্ষমতা নেই, দম নেই এই বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। চলুন সাংবাদিক প্রসূন গুপ্তের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, যে বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করে রানু মণ্ডলের মতো অবস্থা হয়ে গেল, ভিখারির মতো অবস্থা হয়ে গেল। আপনাদের একটু খুলে বলি যে বিচারপতি গাঙ্গুলি প্রায় বছর দেড়েক ধরে হাইকোর্টে বসে নানান রকম রায় দিচ্ছেন, যেগুলো খুব বিতর্কিত রায়, মানে অর্ডার দিচ্ছেন বা বক্তব্য রাখছেন, যেগুলোর সঙ্গে একেবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম ভাবে যেন সংশ্লিষ্ট যে বিষয় সেটার সঙ্গে রিলেটেড না। হঠাৎ বললেন রাহুল গান্ধীর সম্পত্তি দেখব, হঠাৎ বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারতলা বাড়ি কি করে করে না, মানে নাম না করে বলছেন, হঠাৎ করে বলছেন আংটা দিয়ে তুলে নেব, হঠাৎ করে বলছেন বুলডোজার দিয়ে উড়িয়ে দেব। সুসভ্য ভাষা নেই এর মধ্যে। এবিপি আনন্দকে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন। অভিজিৎ গাঙ্গুলির কোনো অধিকার নেই তার নামের আগে জাস্টিস কথাটা লেখার। তার কারণটা হচ্ছে তিনি কোনোদিন জাস্টিস করেননি এবং জাজমেন্টের ক্ষেত্রে তিনি ফাজলামি করেছেন, যেটা আমি সাহস করে রাতের পর রাত এখানে বসে তাকে সমালোচনা করে চ্যালেঞ্জ করেছি। আপনার যদি বাবার ক্ষমতা থাকে, বুকের পাটার ক্ষমতা থাকে, আপনি আমাকে কোর্টে ডেকে নিয়ে বা জেল কাটান, তার বুকের পাটা নেই। তিনি কুণালের উত্তর দিয়েছেন, অবশ্য শুনেছি সুমন চট্টোপাধ্যায়েরও নাকি কথার উত্তর দিয়েছেন। ফের একবার তাকে বলি যে তার নামের আগে জাস্টিস কথাটা লেখা থাকলে আমি কিন্তু কোর্টে যাব তার বিরুদ্ধে। যে একটা লোক, যেটা তার সম্মানীয় চাকরি কেন বলবো, তার দায়িত্ব, অর্থাৎ বিচারকের গদিতে বসা, সেখানে তিনি বিচারকের পদ থেকে আচমকাই রিটায়ার করলেন না, তিনি রেজিগনেশন সাবমিট করে তিনি চলে গেলেন পরের দিনই পলিটিক্সে। এটা হতে পারে না। এটা তিনি দীর্ঘদিন ধরে এই কাণ্ডটা করে এসছেন এবং তিনি দুমুখী নীতি নিয়েছিলেন। দুমুখ নীতি। একদিকে তিনি বিজেপির সঙ্গে একটা লিঙ্ক করছিলেন, একদিকে তিনি সিপিএম এর সঙ্গে লিঙ্ক করছেন। তিনি সিপিএম এর সেটা করতে করতে সিপিএম এর হাত পা ধরে তিনি ধীরে ধীরে তার পেশা বাড়ালেন, টাকা বাড়ালেন। কোনোটাই খুব সুখকর নয়। তাকে কেউ খুব পাত্তা দিত না। মানে আইনজীবী হিসাবে তিনি কিন্তু খুব প্রাইভেট কেস পেতেন না। অনেকে বলে ফালতু লোক। কেন ফালতু লোক পরে আসি। তারপরে তিনি অ্যাডিশনাল জাজ হলেন, বোধহয় সম্ভবত 2017-18 এরকম টাইমে, 2 মে। তো তারপরে তিনি জাজ হলেন এবং তার পেছনে তার সহযোগিতার অন্যতম একজন হচ্ছেন গিয়ে সিপিআইএম এর মানে একমাত্র সাংসদ যিনি রাজ্যসভায় ছিলেন, সে উকিল ভট্টাচার্য। তো উকিল ভট্টাচার্যের সঙ্গে তার দরম মরম তো ছিলই এবং তিনি এমন কথাও বলেছেন তার পায়ের তলায় বসে তিনি নাকি সব শিখেছেন। গাঙ্গুলি অফ বিজেপি। আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, আপনি আবার যা খুশি করতে পারেন, কারণ আপনিও কোর্টে উঠবেন, আমিও কোর্টে উঠবো, দুজনেই জেনারেল, আপনার ক্ষমতা নেই। তিনি এতটাই নিজের নাম মানে তুলে ধরতে এবং নানাবিধ কাজ করতে ব্যস্ত ছিলেন, তিনি অনেকটা রানু মণ্ডল হয়ে গেলেন। ওই আপনাদের শুনেছেন রানাঘাটের রানু মণ্ডল স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতো না, কি করতো কে জানে, পয়সা দিতে লোকে। এই একটাই গান তিনি বিভিন্ন সময় গাইতেন, একে প্যার কা নগমা হ্যায়। গাঙ্গুলি ওই একে প্যার কা নগমা হ্যায় গান গাইতে গাইতে তার খুব নামদাম হলো, সিপিএমই তার নামটা তুলে ধরল। তার মানসিকতার মধ্যে এত নেতিবাচক যে তার বাড়ির কাজের লোক পর্যন্ত নাই, মানে তারা সব ভেঙে গেছে, এত দুর্ব্যবহার। এবং তার স্ত্রী নাকি চলে গেছেন, যেটা মার্কেটে চলে, তার স্ত্রী পালিয়ে বেঁচেছেন। যদি পালিয়ে থাকেন, কেন পালিয়েছেন রহস্যময়, বার করতে হবে, খোঁজ। আমরা দুটো ইঙ্গিত পেলাম। একটা হচ্ছে তার ব্যবহার খুব খারাপ ছিল, দুর্ব্যবহারের জন্য। যুক্তিটা খুব গ্রাহ্য হলো না, কারণ একজন জাস্টিসের বউ ফট করে চলে যাবে, তখন তিনি লয়ার ছিলেন বোধহয়, সম্ভবত টাইমটা একটু গন্ডগোল হচ্ছে, প্রবিদা যদি ভুল হয় বলে দেবেন। তো তাকে ছেড়ে চলে যাওয়ার কারণ হচ্ছে উদ্ধত, অভদ্র ব্যবহার ইত্যাদির জন্য স্ত্রী চলে গেছে ফেলে, রান্নার লোক পর্যন্ত নেই, এমন অবস্থা।
আরেকটা মারাত্মক ঘটনা যেটা শুনলাম, তার পৌরসত্ব ছিল না বলে চলে গেছে। কোনটা ঠিক সেটা তিনি উত্তর দিতে পারবেন। এই সোর্সে জানতে পেরেছি, যাচাই করিনি, কারণ যাচাই করতে গেলে তাকে মেডিকেল টেস্ট করতে হবে, সেটা এত সময় নেই। এবার কোনটা সত্যি আমি জানি না, কারণ তিনি তো অনেক দুমদার একটা কথা বলেন, লোককে যাতা বলেন, আমিও বললাম। তো ফলে তিনি কি পৌরসত্বহীন, মানে পুরুষই ব্যাপারটা নেই? তাহলে তিনি যেখানে গেছেন সেখানে হয়তো কিছু সুবিধা করতে পারবেন না, একটা লোক ছাড়া, তারও সেটা নেই। তার হাতটা ধরেই নাকি তিনি এখন রাজনীতিতে ঘোরাফেরা করছেন। কিন্তু আমার সব থেকে অবাক লাগে উকিল ভট্টাচার্যকে দেখে। উকিল ভট্টাচার্য, জেনে রাখুন, সিপিএম এর লোক যারা রয়েছেন, হি নেভার বিন আ কমিউনিস্ট, তিনি কোনো কালে কমিউনিস্ট ছিলেন না। হি ইজ দ্য ব্রিজ বিটুইন অলওয়েজ কোর্ট অ্যান্ড বিজেপি। তার ভারী বয়ে গেছে কমিউনিস্ট পার্টি করা বা মার্ক্সবাদ করা। তিনি কোটি টাকার মালিক, এবং তিনি হাতে ধরে অভিজিৎ গাঙ্গুলিকে গ্যাস খাইয়ে আজকে জায়গায় তুলেছেন, যেটা মোহাম্মদ সেলিম যাই বলুন না কেন। তাই আপনাদের সিপিএম এর লোক, সিপিএম এ দাঁড়ালেও আমি সমালোচনা করতাম, কারণ এটা ওই রকম দুম করে আসা যায় না। অনেকেই বলছি কুলিং পিরিয়ড, আমি কি পিরিয়ড জানি না। আপনি জজ হওয়ার পর আপনি রেস্ট নিন, তারপর আপনি রাজনীতিতে আসুন বা না আসুন আপনার ব্যাপার। আপনি রেজিগনেশন দিয়ে রাজনীতিতে আসছেন, তার মানে ধান্দাবাজিটা আপনি অনেকদিন আগে থেকেই করেছেন। রবিবাবু যেটা বলেছে সেটা আবার রিপিট করি। সেখানে বাঘেল বলে এক ভদ্রলোক, নন বেঙ্গলি, এক নকশাল নেতাকে তিনি ধরেছিলেন। সেই নকশাল নেতা প্যাদানি ফেদানি কি এখন ভদ্রলোক হয়ে গেছে, তো নামও আমি জানি, প্রয়োজনে বলবো। তাকে ধরে তিনি বাঘেলকে ধরেছিলেন, মানে মিডিয়েটার। এরা আপনি দেখবেন কোনোদিন কিনতে গেলে মিডিয়েটার দরকার হয়, সেরকম মিডিয়েটার। রানু মণ্ডলেরও তাই হয়েছিল। এখন তিনি রানু মণ্ডলের কোনো রিলেট না, কি করে হবে? রানু মণ্ডলের রিলেটিভ ব্যানার্জি, এই অভিজিৎ গাঙ্গুলি তো আর হবে না। যাই হোক, তিনি তাকে ধরে অমিত শাহর কাছে খবর পাঠিয়েছিলেন, আই জাস্ট ওয়ান্টেড টু জয়েন। এবং তাদের মধ্যে যে কথা হয়েছে শুনলে অবাক হয়ে যাবে। অমিত শাহ বলেছেন আপনি জয়েন করুন, আপনাকে এমন জায়গাতে দাঁড় করাবো যেখান থেকে আপনি জিতে আসলে ল মিনিস্টার হবেন। আপনি যেমন চালিয়ে যাচ্ছেন তেমন চালিয়ে যান, এর তার পেছনে লেগে যান। তো তিনি বলছেন যে যদি জিততে না পারি, বলে তাহলে রাজ্যসভা থেকে আপনাকে পাস করিয়ে এনে ল মিনিস্টার করব, কিন্তু করব। এটা হচ্ছে আদন্ত ঘটনা, যে কারণে তিনি ধানাই পানাই ধান্দাবাজি কথা বলছেন, মানে মিথ্যেবাদী একটা প্রতারকের মতন। যে তিনি সিপিএম এ যাননি, কারণ সিপিএম না নাকি ঈশ্বরে বিশ্বাস করে, তিনি ঈশ্বরে বিশ্বাস করে না, তিনি ঈশ্বর ভক্ত। তিনি যখন WBCS অফিসার ছিলেন তখন তিনি জানতেন না যে সিপিএম ঈশ্বরে বিশ্বাস করে না। ন্যাকামি হচ্ছে, নাটকবাজি হচ্ছে। আপনাদের পুরো তার মুখোশটা খুলে দিলাম। এবার আপনার ভরপেটটা তাকে যা বলার বলুন। পার্ট 1 কমপ্লিট। পার্ট 2 তাপস রায়।